মা, রান্নাঘরে তোমার সাথে কাজ করতে গিয়ে বুঝলাম তুমি আমার জীবনের আগুন গো। আজ একসাথে বিরিয়ানি রান্না করছিলাম। চুলার পাশে দাঁড়িয়ে আলু ভাজছিলাম। ছেলে পাশে দাঁড়িয়ে সাহায্য করছিল। গরমে দুজনেরই ঘাম হচ্ছিল। হঠাৎ সে তোয়ালে দিয়ে আমার কপাল মুছিয়ে দিল। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, মা তুমি এত কষ্ট করো কেন? আমি বললাম, তোর জন্য তো। সে আমার হাত থেকে হাতা নিয়ে নিল। বলল, না, আর কষ্ট করবে না। আমি তোমার যত্ন নেব। চুলার আগুন জ্বলছিল। গরম হাওয়া চারদিকে। সে আমার কাছে এসে বলল, মা, এই আগুনের চেয়েও গরম আগুন জ্বলছে আমার হৃদয়ে। আমি প্রশ্ন করে তাকালাম। সে বলল, তোমার প্রতি আমার ভালোবাসার আগুন। আমি তোমাকে ভালোবাসি, শুধু ছেলের মতো নয়, একজন পুরুষের মতো। হাড়ি থেকে ভাপ উঠছিল। সে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই রান্নাঘরে স্বামী-স্ত্রী হিসেবে রান্না করব। চুলার আগুনে তার মুখ লাল হয়ে উঠেছিল। আমি গ্যাসের আগুন নিভিয়ে দিলাম। কিন্তু তার চোখের আগুন জ্বলতেই রইল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর নিশা। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। নিশা ১৪ বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। আমার জীবনে যে ঘটনাটি ঘটল তা এতই অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর যে আজও মনে হয় স্বপ্ন দেখছি। গত মাসে আমাদের পারিবারিক একটি রহস্য উদ্ঘাটন হল যা আমাদের জীবনটাকেই পুরো বদলে দিল। সেদিন ছিল শনিবার। সকালে ঘুম থেকে উঠে দেখি তানভীর রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার চোখে অদ্ভুত একটা উত্তেজনা। সে বলল, মা, তুমি জানো আমার বাবার আসল পরিচয়? আমি হেসে বললাম, কি বলছিস? তোর বাবা তো রাহুল খান, আমাদের পরিচিত ব্যাংক ম্যানেজার। কিন্তু তানভীর মাথা নাড়ল। তার হাতে একটা পুরনো চিঠি। মা, গতকাল দাদুর পুরনো ট্রাঙ্ক খুঁজতে গিয়ে এই চিঠিটা পেয়েছি। পরে দেখো। তানভীর চিঠিটা আমার হাতে দিল। আমি খুলে পড়তে শুরু করলাম। পড়তে পড়তে আমার হাত কাঁপতে লাগল। চিঠিতে লেখা ছিল, প্রিয় মৌসুমী, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝতে হবে আমার মৃত্যুর পর তুমি সত্য জেনেছ। তোমার স্বামী রাহুল খান আসলে একজন গুপ্ত এজেন্ট। তার আসল নাম রাজীব সিংহ। সে গত ১৫ বছর ধরে একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের বিরুদ্ধে কাজ করে আসছে। তোমাদের বিয়ে এবং এই পরিবার তার কভার আইডেন্টিটি। কিন্তু মৌসুমী, এটাও সত্য যে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। আমি জানি, কারণ সে আমাকে বলেছিল। চিঠিটি স্বাক্ষরিত ছিল আমার শ্বশুরের নামে। আমার মাথা ঘুরতে লাগল। এত বছর পর জানলাম আমার স্বামী আসলে কে। তানভীর বলল, মা, আরও আছে। এই চিঠির সাথে একটা ঠিকানা আছে। একটা পুরনো গুদামের ঠিকানা। সেখানে নাকি বাবার আসল পরিচয়ের সব প্রমাণ লুকানো আছে। আমি ভাবলাম, এত বড় একটা রহস্য। রাহুল অফিসে গেছে, নিশা স্কুলে। তানভীর আর আমি ঠিক করলাম আজকেই সেই গুদামে যাব। তানভীর তার বাইক স্টার্ট দিল। আমি পেছনে বসলাম। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এক অ্যাডভেঞ্চার ফিল্মের নায়িকা হয়ে গেছি। পুরনো ঢাকার একটা গলিতে সেই গুদাম। বাইরে থেকে দেখতে একদম পরিত্যক্ত। কিন্তু চিঠিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আমরা একটা গোপন দরজা খুঁজে পেলাম। ভেতরে ঢুকে অবাক। পুরোটা একটা হাইটেক অফিসের মতো সাজানো। কম্পিউটার, বিভিন্ন যন্ত্রপাতি আর দেয়ালে অনেক ছবি। একটা ফাইল ক্যাবিনেট খুলে দেখি রাহুলের, মানে রাজীব সিংহের পুরো জীবন বৃত্তান্ত। তার আসল ছবি, পুলিশের পরিচয়পত্র, মিশনের রিপোর্ট। এত বছর যে মানুষটার সাথে ঘুমিয়েছি তার আসল পরিচয়ই জানতাম না। হঠাৎ করে ভেতরে একটা ফোন বাজতে শুরু করল। আমি কাঁপতে কাঁপতে ফোনটা ধরলাম। ওপাশ থেকে রাহুলের গলা, মৌসুমী, তুমি সেখানে? আমি জানতাম একদিন তুমি সত্য জানবে। রাহুল, তুমি? মানে তোমার আসল নাম কি? তুমি কি সত্যিই একজন এজেন্ট? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মৌসুমী। আমার আসল নাম রাজীব সিংহ। আমি গত ২০ বছর ধরে একটা বিপজ্জনক অপরাধী সংগঠনের বিরুদ্ধে কাজ করছি। তোমার সাথে বিয়ে প্রথমে মিশনের অংশ ছিল, কিন্তু পরে তুমি আমার জীবনের সবচেয়ে সত্য হয়ে উঠেছ। তানভীর আমার পাশে দাঁড়িয়ে সব শুনছিল।
সে ফোনটা নিয়ে বলল, বাবা, আপনি কি আমাদের বিপদে ফেলেছেন? না তানভীর। তবে আমার পরিচয় ফাঁস হয়ে গেলে আমাদের সবাইকে কিছুদিনের জন্য নিরাপদ জায়গা চলে যেতে হতে পারে। তোমরা এখনই বাসায় ফিরে যাও। আমি আসছি গু। আমরা দ্রুত গুদাম থেকে বের হয়ে বাসায় ফিরে এলাম। নিশা স্কুল থেকে ফিরেছে। তাকে কিছু না বলে অপেক্ষায় রইলাম রাহুলের জন্য। সন্ধ্যায় রাহুল বাসায় এল। কিন্তু তার সাথে আরও ৩ জন মানুষ। তারা সবাই পুলিশের পোশাকে। রাহুল আমাদের সবাইকে বসিয়ে বলতে শুরু করল, মৌসুমী, তানভীর, নিশা, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। এত বছর তোমাদের কাছে আমার আসল পরিচয় লুকিয়েছি। কিন্তু সেটা ছিল তোমাদের নিরাপত্তার জন্য। আমি একজন আন্ডারকভার এজেন্ট। আমার টিম গত ২০ বছরে একটা বিশাল মানব পাচার এবং অস্ত্র চোরাচালান সিন্ডিকেট ভেঙে ফেলেছে। গিউ। নিশা জিজ্ঞেস করল, মানে বাবা, তুমি পুলিশ? শুধু পুলিশ নয় নিশা, আমি ইন্টারপোলের একজন বিশেষ এজেন্ট। আমার কাজ হল আন্তর্জাতিক অপরাধীদের ধরা। তানভীর উত্তেজিত হয়ে বলল, বাবা, এটা তো অসাধারণ। আপনি একজন সিক্রেট এজেন্ট? রাহুল হাসল। হ্যাঁ, কিন্তু এই কাজের অনেক বিপদ আছে। আর এখন আমার কভার উড়ে গেছে। আমাদের সবাইকে কিছুদিনের জন্য নিরাপদ জায়গা চলে যেতে হবে। গু। আমি জিজ্ঞেস করলাম, মানে আমরা কোথায় যাব? কানাডায়। সরকার আমাদের নতুন পরিচয় দেবে। নতুন জীবন শুরু করতে হবে। গু। এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বছরের জীবন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সব ছেড়ে যেতে হবে? রাহুল আমার হাত ধরল। মৌসুমী, আমি জানি এটা কঠিন। কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমার পরিচয় ফাঁস হয়ে গেছে। এই সিন্ডিকেটের লোকেরা খুবই বিপজ্জনক। তারা আমার পরিবারের ক্ষতি করতে পারে। গি। তানভীর বলল, মা, এটা তো একটা নতুন অ্যাডভেঞ্চার। আমরা বিদেশে গিয়ে নতুন জীবন শুরু করব। নিশা বলল, হ্যাঁ মা। আর বাবা যদি একজন সিক্রেট এজেন্ট হয় তাহলে আমরাও তো কোনো সাধারণ পরিবার নই। ৩ দিন পর আমরা কানাডা রওনা হলাম। নতুন পাসপোর্ট, নতুন নাম। আমার নাম এখন সারাহ জনসন। রাহুলের নাম মাইকেল জনসন। তানভীর হয়েছে টমি আর নিশা হয়েছে লিসা। প্লেনে বসে জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম, জীবনে কত অদ্ভুত মোড আসে। যার সাথে ১৫ বছর সংসার করেছি তার আসল পরিচয় জানতাম না। আর এখন একটা নতুন দেশে গিয়ে নতুন পরিচয়ে জীবন শুরু করতে হচ্ছে। কানাডায় পৌঁছে দেখি সুন্দর একটা বাড়ি আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তুষার পরা পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা। প্রথম প্রথম খুব কঠিন লাগছিল। নতুন ভাষা, নতুন সংস্কৃতি। কিন্তু রাহুল, মানে মাইকেল, আমাদের খুব সাহায্য করল। সে এখন সরকারি চাকরি করে। আমি একটা বেকারিতে কাজ নিয়েছি। তানভীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। নিশা লোকাল স্কুলে। ১ বছর পর আমাদের জীবন পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। আমরা স্থানীয় বাঙালি কমিউনিটির সাথে মিশেছি। নতুন বন্ধু হয়েছে। কিন্তু মাঝে মাঝে দেশের কথা মনে হয়। একদিন রাহুল আমাকে বলল, মৌসুমী, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এত বছর তোমার কাছে মিথ্যা বলেছি। আমি বললাম, রাহুল, তুমি মিথ্যা বলনি। তুমি শুধু তোমার কাজের কথা লুকিয়েছিলে। আর সেটা করতে হয়েছিল আমাদের নিরাপত্তার জন্য। তুমি যে আমাদের ভালোবাসো সেটা সত্যও। তানভীর ১ বছরেই ইংরেজিতে পারদর্শী হয়ে গেছে। সে এখন তার বন্ধুদের কাছে গর্ব করে বলে তার বাবা একজন সিক্রেট এজেন্ট ছিল। তবে কাউকে আসল কাহিনী বলে না। নিশাও খুব খুশি। সে বলে এই দেশে তার অনেক সুবিধা। স্কুলে কোনো বৈষম্য নেই। সবাই তাকে সমান চোখে দেখে। আমার মনে হয় আমাদের জীবনে এই রহস্যের সমাধান হওয়ার পর আমরা আরও কাছে এসেছি। একে অপরকে আরও ভালো বুঝেছি। প্রথমে যেটা ভেবেছিলাম সেটা আসলে অন্য কিছুই ছিল। আসলে এটা ছিল আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত করার একটা উপায়। রাহুল এখন আর কোনো বিপজ্জনক মিশনে যায় না। সে বলে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন এখন আমাদের পরিবারকে খুশি রাখা। আর আমি বুঝতে পারি যে চুলার আগুনের কথা যা প্রথমে মনে হয়েছিল, আসলে সেটা ছিল পারিবারিক ভালোবাসার উষ্ণতা। যেই আগুন আমাদের সবাইকে একসাথে রাখে, একে অপরের যত্ন নিতে শেখায়। এখন যখন রান্নাঘরে দাঁড়াই তখন মনে হয় এই পরিবারই আমার আসল সম্পদ। রাহুলের গোপন পরিচয়, আমাদের নতুন দেশে আসা, এই সব কিছুই ছিল একটা বড় অ্যাডভেঞ্চারের অংশ। আর এই অ্যাডভেঞ্চারে আমাদের পরিবারের ভালোবাসা আরও গভীর হয়েছে।
তানভীর এখন পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে। সে বলে সে নিজেও ভবিষ্যতে আইন প্রযোগকারী সংস্থায় কাজ করতে চায়। তার বাবার মতো দেশ ও সমাজের সেবা করতে চায়। নিশা এখন স্থানীয় ভাষায় গল্প লেখে। তার স্কুলের ম্যাগাজিনে তার গল্প ছাপা হয়েছে। সে আমাদের সবার এই অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিয়ে একটা উপন্যাস লিখতে চায়। আর আমি শিখেছি যে জীবনে অনেক রহস্য থাকে, অনেক অজানা দিক থাকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবারের প্রতি ভালোবাসা আর বিশ্বাস। রাহুল তার কাজের কথা লুকিয়েছিল, কিন্তু আমাদের প্রতি তার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। এই যে আমার গল্প, একটা সাধারণ পারিবারিক জীবন থেকে শুরু হয়ে কিভাবে একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে পরিণত হল। আর সবচেয়ে বড় কথা হল, এই সব ঘটনার মধ্য দিয়ে আমরা আরও শক্তিশালী একটা পরিবার হয়ে উঠেছি। মাঝে মাঝে রাহুল তার পুরনো দিনের গল্প বলে। কত বিপজ্জনক মিশনে গেছে, কত অপরাধীকে ধরেছে। শুনতে শুনতে মনে হয় আমি কোনো থ্রিলার মুভি দেখছি। কিন্তু সেই সব গল্পের চেয়ে আমার কাছে বেশি ভালো লাগে আমাদের এখনকার শান্তিময় জীবন। কানাডার এই নতুন জীবনে আমি নতুন করে রান্না শিখেছি। স্থানীয় খাবার বানাতে শিখেছি। তানভীর আর নিশা এখনও বাংলা খাবার খেতে ভালোবাসে। তাই সপ্তাহে একদিন আমি বাংলা রান্না করি। সেই দিনটা আমাদের সবার কাছেই বিশেষ। এই যে আমার জীবনের সবচেয়ে বড় রহস্য উদ্ঘাটন হল। এমন একটা অভিজ্ঞতা হল যা আমার কল্পনাতেও ছিল না। আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবন সব সময় আমাদের সাথে সারপ্রাইজ নিয়ে আসে। কখনো ভালো, কখনো কঠিন। কিন্তু পরিবারের সাথে থাকলে সব কিছুই মোকাবেলা করা যায়। কানাডায় আসার 2 বছর পর একদিন রাহুল অফিস থেকে এসে বলল, মৌসুমী, আমাদের একটা বিশেষ খবর আছে। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি খবর? আবার কোনো বিপদ? রাহুল হেসে বলল, না, এবার ভালো খবর। আমার পুরনো বসেরা বলেছে আমি চাইলে আবার সরকারি এজেন্সিতে কাজ করতে পারি। তবে এবার ডেস্ক জব, কোনো ফিল্ড ওয়ার্ক থাকবে না। তানভীর উত্তেজিত হয়ে বলল, বাবা, সেটা দারুণ। আপনি আবার আপনার পছন্দের কাজ করতে পারবেন। কিন্তু আমার মনে সন্দেহ হল। আমি বললাম, রাহুল, তুমি নিশ্চিত তো এবার কোনো ঝামেলা হবে না? রাহুল আমার হাত ধরে বলল, মৌসুমী, এবার আমি শুধু পুরনো কেসের ফাইল রিভিউ করব। নতুন এজেন্টদের ট্রেনিং দেব। কোনো ঝুঁকি নেই। আমি রাজি হলাম। রাহুল নতুন চাকরি শুরু করল। কিন্তু মাস খানেক পর থেকে তার আচরণে আবার পরিবর্তন দেখা দিল। সে রাতে দেরি করে বাসায় আসত। ফোনে কার সাথে যেন চুপিচুপি কথা বলত। আমার আবার সন্দেহ হতে লাগল। একদিন আমি তার অফিসে গিয়ে খোঁজ নিলাম। রিসেপশনিস্ট বলল, স্যার তো গত সপ্তাহ থেকে অফিসে আসেননি। উনি নাকি কোনো বিশেষ প্রজেক্টে কাজ করছেন। আমি বাসায় এসে তানভীরকে বললাম। তানভীর বলল, মা, আমার মনে হয় বাবা আবার কোনো সিক্রেট মিশনে আছে। আমরা দুজনে মিলে ঠিক করলাম রাহুলকে ফলো করব। পরদিন সকালে রাহুল বের হওয়ার পর তানভীর তার বাইকে করে তাকে ফলো করতে লাগল। আমি বাসায় অপেক্ষা করছিলাম। দুপুরে তানভীর ফোন করে বলল, মা, বাবা শহরের বাইরে একটা বড় ওয়্যারহাউসে গেছে। সেখানে আরও অনেক লোক আছে। মনে হচ্ছে কোনো গোপন অপারেশন চলছে। আমি চিন্তিত হয়ে পড়লাম। সন্ধ্যায় রাহুল বাসায় এসে স্বাভাবিক ভাব করতে লাগল। কিন্তু আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, রাহুল, তুমি আসলে কোথায় কাজ করছ? রাহুল একটু ইতস্তত করে বলল, মৌসুমী, আসলে আমার বসেরা একটা বিশেষ কেস দিয়েছে। এটা খুবই গোপনীয়। আমি তোমাকে বলতে পারব না। আমি রেগে গেলাম। আবার শুরু? আবার আমার কাছে মিথ্যা বলবে? আমরা কি আবার বিপদে পড়ব? রাহুল বলল, না মৌসুমী, এবার ভিন্ন। আমি শুধু একটা বড় চোরাচালান চক্রের তদন্ত করছি। আমাদের কোনো বিপদ নেই। কিন্তু পরদিন রাতে আমাদের বাসার চারদিকে অদ্ভুত গাড়ি ঘোরাফেরা করতে দেখলাম। আমি রাহুলকে বললাম। সে বলল, এগুলো আমাদের নিরাপত্তার জন্য। চিন্তা করো না। কিন্তু আমার মন খারাপ থাকত। একদিন তানভীর বাসায় এসে বলল, মা, আমি বাবার সহকর্মীদের সাথে কথা বলেছি। তারা বলেছে বাবা একটা খুব বিপজ্জনক কেসে কাজ করছে। একটা আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে। আমি ভয় পেয়ে গেলাম। নিশাকে নিয়ে চিন্তা হতে লাগল। সে তো এখনো ছোট। আবার যদি আমাদের কোথাও পালিয়ে যেতে হয়? একদিন রাতে রাহুল বাসায় এসে দেখি তার গায়ে রক্ত। আমি চিৎকার করে উঠলাম, রাহুল, তোমার কি হয়েছে? রাহুল বলল, কিছু না, একটু গোলমাল হয়েছিল।
তবে আমরা ওদের ধরতে পেরেছি গু। আমি বললাম, রাহুল, আমি আর পারছি না। এই চিন্তা আর করতে পারছি না যে তুমি কখন বিপদে পড়বে গু। রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, মৌসুমী, এটাই আমার শেষ কেস। এরপর আমি সত্যিই শুধু অফিসের কাজ করব গু। কিন্তু তার কথা শুনে আমার মন ভরল না। আমি তানভীরকে বললাম, তানভীর, তোর বাবার এই কাজ আর ভালো লাগছে না। আমাদের একটা নিরিবিলি জীবন চাই। তানভীর বলল, মা, বাবা বলেছে এটা তার শেষ কেস। আমরা অপেক্ষা করি গি। 1 মাস পর রাহুল এসে বলল, মৌসুমী, আমরা সফল হয়েছি। পুরো নেটওয়ার্কটা ভেঙে ফেলেছি। এখন থেকে আমি সত্যিই শুধু ডেস্ক জবে কাজ করব। আমি খুশি হলাম। কিন্তু মনের একটা কোণে সব সময় একটা ভয় থেকে যেত। এই মানুষটার জীবন এত রোমাঞ্চকর যে কখন আবার কোনো নতুন ঘটনা ঘটে যায় বলা যায় না। নিশা এদিকে খুব ভালো করছে স্কুলে। সে তার ক্লাসে প্রথম হয়েছে। টিচাররা বলেছে সে খুব মেধাবী। তানভীর ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজি নিয়ে পড়ছে। সে বলে ভবিষ্যতে এফবিআইতে কাজ করতে চায়। আমি মাঝে মাঝে ভাবি আমাদের পরিবারের সবাই কেমন যেন অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে গেছে। শুধু আমি চাই শান্তিতে থাকতে। একদিন আমাদের বাসায় রাহুলের পুরনো বস এসেছিল। তিনি বললেন, মৌসুমী, আপনার স্বামী সত্যিই একজন হিরো। উনার কাজের জন্য অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে গি। আমি গর্বিত হলাম। কিন্তু সাথে সাথে বললাম, স্যার, এখন তো উনি আর ফিল্ড ওয়ার্ক করবে না। তিনি হেসে বললেন, না, এখন উনি শুধু অন্যদের ট্রেনিং দেবে। আর আমাদের অভিজ্ঞতা শেয়ার করবে গু। রাহুল এখন সত্যিই নিয়মিত অফিস করে। সকালে যায়, সন্ধ্যায় ফেরে। আর কোনো গোপন ফোন কল নেই। কোনো রাতে দেরি করে আসা নেই। আমরা এখন সত্যিই একটা নরমাল ফ্যামিলি। তানভীর পার্ট টাইম জব করে। নিশা তার বন্ধুদের সাথে খেলাধুলা করে। আমি আমার বেকারির কাজে মনোযোগ দিয়েছি। কিন্তু মাঝে মাঝে রাহুল তার পুরনো দিনের গল্প বলে। সে বলে কিভাবে বিভিন্ন ছদ্মবেশে কাজ করত, কিভাবে বিপজ্জনক অপরাধীদের সাথে ডিল করত। শুনতে শুনতে মনে হয় কোনো মুভির গল্প শুনছি। তানভীর সব সময় বাবার গল্প শুনতে চায়। সে বলে, বাবা, আপনার জীবনটা তো একেবারে থ্রিলার মুভির মতো। রাহুল হাসে। বলে, হ্যাঁ, কিন্তু এখন আমি চাই শান্তিময় জীবন। তোমাদের সাথে থাকতে গি। আমি এখন বুঝি যে জীবনে কত ধরনের অভিজ্ঞতা আসতে পারে। যে মানুষটাকে আমি ভেবেছিলাম সাধারণ ব্যাংক ম্যানেজার, সে আসলে একজন সিক্রেট এজেন্ট। আমার সন্তানেরা এখন স্বপ্ন দেখে দেশের সেবা করার। কানাডায় আসার 3 বছর পর আমরা এখন পুরোপুরি সেটেল হয়ে গেছি। আমাদের নিজেদের একটা ছোট বেকারি আছে। রাহুল তার সরকারি চাকরির পাশাপাশি আমাকে বিজনেসে সাহায্য করে। তানভীর গ্র্যাজুয়েট হওয়ার পর সত্যিই আইন প্রযোগকারী সংস্থায় ইন্টারভিউ দিয়েছে। তাকে নিয়েও নিয়েছে। এখন সে ট্রেনিংয়ে আছে। নিশা এখন হাই স্কুলে। সে খুব ভালো লেখে। তার ইচ্ছা জার্নালিস্ট হওয়ার। সে বলে আমাদের এই পুরো অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখবে। আমার মনে হয় আমাদের জীবনে যে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হলো সেটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা একে অপরের উপর আরও বেশি নির্ভরশীল হয়েছি। রাহুল এখন মাঝে মাঝে বলে, মৌসুমী, তুমি না থাকলে আমি হয়তো এই কঠিন জীবনটা কাটাতে পারতাম না। তুমি আর বাচ্চারা ছিলে বলেই আমি সব মিশনে সফল হয়েছি গি। আমি বলি, রাহুল, আমিও তোমার কারণেই জেনেছি যে জীবন কত অপ্রত্যাশিত হতে পারে, কত সাহসী হতে পারে মানুষকে। এখন আমাদের বেকারিতে নিয়মিত পুলিশ আর অন্যান্য সরকারি কর্মচারীরা আসে। তারা রাহুলের পুরনো সহকর্মী। সবাই তাকে খুব সম্মান করে। একদিন একজন তরুণ পুলিশ অফিসার এসে রাহুলকে বলল, স্যার, আপনার মতো অভিজ্ঞ লোকের পরামর্শ দরকার। একটা কেসে আটকে গেছি। রাহুল তাকে সাহায্য করল। কিন্তু আমাকে বলল, চিন্তা করো না মৌসুমী। আমি শুধু পরামর্শ দিয়েছি। আর কোনো অ্যাক্টিভ ইনভলভমেন্ট নেই গে। আমি বুঝি যে রাহুল তার অভিজ্ঞতা দিয়ে এখনও মানুষের সাহায্য করতে পারে। কিন্তু আর কোনো বিপদের মধ্যে নেই। তানভীর ট্রেনিং শেষ করে এখন একজন জুনিয়র অফিসার হয়েছে। তার প্রথম অ্যাসাইনমেন্টও পেয়েছে। রাহুল তাকে অনেক পরামর্শ দেয়া। নিশা এখন তার স্কুল ম্যাগাজিনের এডিটর। সে আমাদের পুরো পরিবারের গল্প ছাপিয়েছে। অবশ্য কিছু বিস্তারিত বিষয় সে লুকিয়েছে নিরাপত্তার জন্য। আমি এখন স্থানীয় বাঙালি কমিউনিটির সাথে অনেক কাজ করি। তারা আমাদের পরিবারকে খুব পছন্দ করে। তবে আমাদের আসল ব্যাকগ্রাউন্ড সবাই জানে না। মাঝে মাঝে বাংলাদেশের কথা মনে পড়ে।
আমাদের সেখানকার বাড়ি, আত্মীয়স্বজন। কিন্তু এখন এই নতুন দেশটাই আমাদের হোম। রাহুল একদিন বলল, মৌসুমী, তুমি কি মনে করো আমাদের কোনোদিন দেশে ফিরে যাওয়ার সুযোগ হবে? আমি বললাম, হয়তো। তবে এখন এই দেশটাই আমাদের দেশ। আমাদের বাচ্চারা এখানেই বড় হচ্ছে গিয়ে। তানভীর বলে, মা, আমি একদিন বাংলাদেশ ভিজিট করতে চাই। আমার জন্মভূমি দেখতে চাই। নিশাও বলে, হ্যাঁ, আমিও দেখতে চাই কোথা থেকে আমরা এসেছি গিয়ে। রাহুল বলে, একদিন নিশ্চয়ই যাওয়া হবে। তবে এখনো সময় হয়নি গিয়ে। আমার মনে হয় আমাদের এই পুরো জার্নি একটা বড় শিক্ষা দিয়েছে। জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, কিন্তু পরিবার একসাথে থাকলে সব কিছু জয় করা যায়। এখন যখন রান্নাঘরে কাজ করি, তখন আর সেই পুরনো দিনের মতো মনে হয় না। এখন মনে হয় এই রান্নাঘরে আমার পুরো পরিবারের ভালোবাসা আর স্মৃতি মিশে আছে। রাহুলের সেই কথা, তুমি আমার জীবনের আগুনকে এখন অন্য মানে বহন করে। এটা এখন পারিবারিক ভালোবাসার প্রতীক। যে আগুন আমাদের সবাইকে একসাথে রাখে, একে অপরের দেখভাল করতে শেখায়। আমাদের গল্প এখনও শেষ হয়নি। তানভীর তার ক্যারিয়ার শুরু করেছে। নিশা তার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। রাহুল তার অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করে চলেছে। আর আমি আমার পরিবারের সাথে নিজের নতুন পরিচয় গড়ে তুলেছি।